হ্যালো, সবাইকে সাধনা আছি আজকে আমাদের আরেকটি মাস্টার বইয়ের ক্লাসে। আজকে মূলত আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেন্টেন্সের ডিটেলস নিয়ে আমরা একটু আলোচনা করবো। সেন্টেন্সের যে ফুল পার্টটা আছে সে পার্ট নিয়ে আমরা জানি সেন্টেন্স একটা বাক্যের একটা যেকোনো একটা আর্টিকেল বা কন্টেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সেন্টেন্স। কারণ সেন্টেন্স থেকে হচ্ছে আমাদের আর্টিকেল গুলো গঠন করা হয় আর কি। সেন্টেন্সের এখানে মূলত যে জায়গা থেকে মূলত প্রশ্ন আসে, সেন্টেন্সের কোন জায়গা থেকে প্রশ্ন আসবে সেটা একটু দেখাচ্ছি। প্রথমে সেন্টেন্সের কয়েকটা জায়গা থেকে আমাদের প্রশ্নগুলো দিবে, সে কয়েকটা জায়গাগুলো কি কি। প্রথমে সেন্টেন্সের একটা জায়গা থেকে প্রশ্ন নিতে পারে। প্রথমত বলতে পারে সেন্টেন্স আসলে কি। একটা সেন্টেন্স হচ্ছে যেটা যেটা আসলে অনেকগুলো ওয়ার্ডের মাধ্যমে গঠিত হয় এবং সেখানে ফুল একটা সেন্সের আইডিয়া দিবে, অর্থাৎ পূর্ণাঙ্গভাবে একটা অর্থ দিবে। যদি অর্থ প্রদান করতে না পারে তাহলে সেটা কখনো কি হবে না, সেন্টেন্স হবে না। এবং একটা সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট থাকবে এবং সাবজেক্টের পর কি থাকবে, ভার্ব থাকবে। ভার্বের পর যেটা থাকবে সেটাকে আমরা বলতে পারি এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। তবে একটা সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব। এভরি সেন্টেন্স কি মাস্ট হ্যাভ এ ভার্ব। প্রতিটা সেন্টেন্সের মধ্যে আমাকে অবশ্যই একটা ভার্ব থাকতে হবে। প্রতিটা সেন্টেন্সের মধ্যে অবশ্যই একটা কি থাকতে হবে, ভার্ব থাকতে হবে। যদি ভার্ব না থাকে তখন সেই ক্ষেত্রে আমরা কখনো সেন্টেন্স হিসেবে গঠন করতে পারবো না। প্রতিটা সেন্টেন্সে এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব, এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব। এটা গেল। এখন আরেকটা বিষয় থেকে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে সেন্টেন্সের একটা ক্লারিফিকেশন আছে। এই যে সেন্টেন্সের একটা ক্লারিফিকেশন আছে, ওই সেন্টেন্সের ক্লারিফিকেশনের জায়গাগুলো থেকেও কিন্তু আমাদের প্রশ্ন দিতে পারে। আবার বলছি, সেন্টেন্সের যে একটা ক্লারিফিকেশন আছে সেই সেন্টেন্সের ক্লারিফিকেশনের জায়গাগুলো থেকেও কিন্তু প্রশ্ন দিতে পারে। এখন যদি বলা হয় সেন্টেন্স আসলে কত প্রকার, সেন্টেন্স আসলে কত প্রকার, অনেকে বলবেন সেন্টেন্স 5 প্রকার, আবার অনেকে বলবেন সেন্টেন্স 3 প্রকারও আছে, টোটাল মনে হয় 8 প্রকার। সেন্টেন্স আসলে কত প্রকার সেটা হচ্ছে আমরা সেন্টেন্স যে শব্দটা আছে সেই শব্দ থেকে আমরা পাবো। তাহলে এখানে কি আছে, একটা দুইটা, আমাদের এখানে কয়টা লেটার আছে, আমাদের এখানে লেটার পাচ্ছি আমরা 8টা। কয়টা লেটার পাচ্ছি, 8টা লেটার পাচ্ছি। এই 8টা লেটার দ্বারা আমরা বুঝে নিতে হবে এখানে আমাদের 8 ধরনের সেন্টেন্স আছে। কত ধরনের সেন্টেন্স আছে, 8 ধরনের সেন্টেন্স আছে। এই 8 ধরনের সেন্টেন্সের মধ্যে আমাদের 5 প্রকারের সেন্টেন্স গুলো হচ্ছে মিনিং অনুসারে, 5 প্রকারের সেন্টেন্স গুলো হচ্ছে কি অনুসারে, মিনিং অনুসারে। আর অপর পক্ষে 3 ধরনের সেন্টেন্স আছে যেগুলোকে আমরা বলতে পারি স্ট্রাকচার অনুসারে। কোন ধরনের অনুসারে, তাহলে স্ট্রাকচার অনুসারে আমাদের সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। আবার অপর পক্ষে আমাদের মিনিং অনুসারে, আমাদের অপর পক্ষে মিনিং অনুসারে সেন্টেন্স গুলো হচ্ছে 5 প্রকার। এই মিনিং গত 5 প্রকারের মধ্যে আমাদের 2 জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। এই মিনিং গত 5 প্রকারগুলোকে আইডেন্টিফিকেশন করা, এই মিনিং গত 5 প্রকারগুলোকে আইডেন্টিফিকেশন করা একটা কাজ। এবং দ্বিতীয় আরেকটা কাজ থেকে প্রশ্ন আসবে, সেটা হচ্ছে এই সেন্টেন্স গুলোকে চেঞ্জ করা, লাইক অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কনভার্ট করা, আবার একটা অ্যাসাইটিভ থেকে একটা ইন্টারোগেটিভ কনভার্ট করা, অ্যাসাইটিভ থেকে এক্সক্লেমেটিভ কনভার্ট করা। সো এই ধরনের সেন্টেন্স গুলো হচ্ছে আমাকে দিবে। তাহলে দুই ধরনের কনসেপ্ট পারে, একটা হচ্ছে আইডেন্টিফিকেশন করা, একটা হচ্ছে ইন্টারচেঞ্জ করা। তাহলে ইন্টারচেঞ্জের ক্ষেত্রে আমাকে যে কনসেপ্টটা মনে রাখতে হবে সেটাকে প্রথমে মনে রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাসাইটিভ। তবে অ্যাসাইটিভের ক্ষেত্রে দুইটা পার্ট আসে, অ্যাসাইটিভের একটা অ্যাফার্মেটিভ থাকে, আবার অপর পক্ষে অ্যাসাইটিভের আরেকটা কনসেপ্ট আছে সেটাকে আমরা নেগেটিভ বলতে পারি। আবার বলছি, অ্যাসাইটিভের দুইটা খণ্ড আছে। অ্যাসাইটিভের দুইটা খণ্ডের মধ্যে প্রথমে যে খণ্ডটা আছে সেটাকে আমরা বলবো একটা অ্যাফার্মেটিভ, এবং অ্যাসাইটিভের আরেকটি খণ্ড আছে, সেই আরেকটি খণ্ডকে আমরা বলতে পারবো একটা নেগেটিভ। আবার অ্যাসাইটিভের যদি আরেকটু চিন্তা করি, অ্যাসাইটিভের ক্ষেত্রে আবার অ্যাসাইটিভের পার্টগুলোকে আমরা আরো যদি একটু ক্লিয়ার ভাবে কনসেপ্টগুলো দেখাই, অ্যাসাইটিভের পরে যেটা আছে সেটাকে আমরা বলতে পারি একটা ইন্টারোগেটিভ। কি বলতে পারি আমরা, অ্যাসাইটিভের পরে যেটা আছে সেটাকে আমরা বলতে পারি একটা ইন্টারোগেটিভ। কি বলতে পারি আমরা, একটা ইন্টারোগেটিভ বলতে পারি। তাহলে প্রথমে অ্যাসাইটিভ আছে, অ্যাসাইটিভের পরে আমরা কি পাচ্ছি, ইন্টারোগেটিভ পাচ্ছি। তাহলে ইন্টারোগেটিভের পরে আমরা জানি ইন্টারোগেটিভের পরে হচ্ছে ইম্পারেটিভ থেকে প্রশ্ন আসতে পারে, এবং ইম্পারেটিভ থেকে প্রশ্ন আসার সর্বশেষ কাজ হচ্ছে আমাদের অবজেক্টিভ থেকে প্রশ্ন আসতে পারে, এবং অবজেক্টিভের পরে আমরা যেখানে যাবো সেটা হচ্ছে আমাদের আরেকটি জায়গা থেকে প্রশ্ন আসবে, সেটাকে বলা হয় এক্সক্লেমেটরি। দ্যাট মিনস আমাদের এই 5টি জায়গা থেকে প্রশ্ন আসে যখন মিনিং বেসড হয়ে থাকে। আবার যখন সেটা স্ট্রাকচার বেস হয়ে থাকে তখন আমাদের 3টি জায়গা থেকে প্রশ্ন আসে। একটা নাম হচ্ছে সিম্পল, একটা নাম কি বলতে পারি আমরা, সিম্পল। এবং আরেকটা নাম আছে সেটাকে আমরা বলতে পারবো, সেটাকে বলা হয় কমপ্লেক্স। কি বলতে পারি আমরা, কমপ্লেক্স। এবং কমপ্লেক্সের পর আমরা যেটা পাবো সেটাকে বলা হয় একটা কম্পাউন্ড। কি পাচ্ছি আমরা, কম্পাউন্ড পাচ্ছি। তাহলে প্রথমে পাচ্ছি আমরা সিম্পল, এরপর পাচ্ছি কমপ্লেক্স, এরপর আমরা কি পাচ্ছি, কম্পাউন্ড পাচ্ছি। তাহলে অর্থ অনুসারে সেটাকে আমরা 5 প্রকার পাচ্ছি, আবার স্ট্রাকচার অনুসারে আমরা 3 প্রকার পাচ্ছি। এই কয়েকটা জায়গা থেকে আমাদের প্রশ্নগুলো আসবে। এই কয়েকটা জায়গাগুলো আমরা একটু ভালো মতো পড়ার জন্য ট্রাই করবো। ওকে, আসেন আমরা টেকনিক্যাল মাধ্যমে কনসেপ্টগুলো দেখাবো, যে কিভাবে আমরা এই ধরনের প্রশ্নগুলো আসলে আমরা আনসার দিতে পারবো, সেই কনসেপ্টটা একটু দেখাবো। একটু দেখেন, সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমত সেন্টেন্সের একটা শর্ত আছে। সেন্টেন্সের শর্ত হচ্ছে একটা সেন্টেন্স যখন আমি তৈরি করব বা কাজ করব, গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ অনেকগুলো শব্দ মিলে সেন্টেন্স হয়, দ্যাট মেক কমপ্লিট সেন্স, এটা কমপ্লিট সেন্স দিয়ে থাকে, তখন তাকে আমরা সেন্টেন্স বলে থাকি। আবার বলছি, একটা গ্রুপ অফ সেন্টেন্স যখন একটা কমপ্লিট সেন্স দিয়ে থাকবে
তখনই আমরা তাকে উই ক্যান সে দ্যাট ইজ কল্ড দ্য ওয়ান কাইন্ডস অফ সেন্টেন্স, তখনই আমরা তাকে একটা সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করতে পারি। তাহলে a sentence is একটা সেন্টেন্স আসলে কি? একটা সেন্টেন্স হচ্ছে a group of words that makes a complete sense, that a group of words that makes a complete sense, যেটা হচ্ছে একটা পরিপূর্ণ একটা সেন্স প্রদান করে, সেটাই হচ্ছে আমাদের কোন ধরনের, এটা হচ্ছে একটা সেন্টেন্স বলবো। তাই একটা সেন্টেন্স হলে শুধুমাত্র একটা শব্দ হলে হবে না, সে একটা কমপ্লিট সেন্স দিতে হবে, একটা কমপ্লিট মিনিং দিতে হবে, তখনই একটা কমপ্লিট এক্সপ্রেশন দিতে হবে, তখনই তাকে আমরা কি বলতে পারি? একটা সেন্টেন্স বলতে পারি। A sentence is a group, একটা সেন্টেন্স হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস that express, যেটা এক্সপ্রেস করে। তাহলে কি এক্সপ্রেস করে? তাহলে a sentence is a group of words, a group of words that express করে a complete, তাহলে a complete কি? a complete thoughts, একটা কমপ্লিট আইডিয়া প্রদান করে থাকে। সেটা এখানে আনসার হবে a complete thoughts। কোনটা আনসার দিব আমরা? a complete thoughts টা হচ্ছে আমাদের এখানে কি আনসার? সঠিক আনসার। এরপর হচ্ছে সাবজেক্ট এবং প্রিডিকেট। সাবজেক্ট এবং প্রিডিকেটটা একটু দেখি। সাবজেক্ট এবং প্রিডিকেট, প্রথমেরটা সাবজেক্টটা জানি, সাবজেক্টের উপর যাই কিছু থাকবে সবগুলোকে আমরা প্রিডিকেট নামে সংজ্ঞায়িত করব। এখান থেকে খুব কম প্রশ্ন আসে, তারপর আমি জাস্ট এক্সাম্পল গুলো দেখাচ্ছি। আমাদের যে প্রশ্নগুলো আসছে সে প্রশ্নগুলো দেখলে আমরা হয়তো বুঝতে পারবো। সাবজেক্টের উপর যাই কিছু থাকবে সবগুলোকে আমরা প্রিডিকেট বলতে পারি। যেমন সাবজেক্ট মিন্স, একটা সাবজেক্ট কি? একটা সাবজেক্ট হচ্ছে একটা কনসেপ্টের অ্যাজেন্ট, একটা যাকে নিয়ে সবকিছু, যাকে ঘিরে সবকিছু অনুষ্ঠিত হয়। তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য এজেন্ট অফ এ সেন্টেন্স, দ্য এজেন্ট অফ দ্য সেন্টেন্স। একটা সেন্টেন্সের এজেন্টে হচ্ছে কি? একটা সেন্টেন্সের এজেন্টে হচ্ছে সাবজেক্ট, একটা সেন্টেন্সের এজেন্টে হচ্ছে সাবজেক্ট। দ্য প্রিডিকেট ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, একটা প্রিডিকেট হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড হুইচ, যেটি। তাহলে দ্য প্রিডিকেট ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ, তাহলে হুইচ এর পরে আমরা কি বলতে পারি? প্রিডিকেট মানে হচ্ছে যিনি সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত কথা বলে। তাহলে আমরা কি বলতে পারি? টেলস অ্যাবাউট দ্য সাবজেক্ট, যিনি সাবজেক্ট সম্পর্কে বলে, সাবজেক্ট সম্পর্কে ডিসক্রাইব করে না, সাবজেক্ট সম্পর্কে বলে, সেটাকে আমরা বলতে পারি একটা প্রিডিকেট। কি বলতে পারি আমরা? প্রিডিকেট। তার প্রিডিকেট মানে হচ্ছে কি? যিনি টেলস অ্যাবাউট দ্য সাবজেক্ট, যিনি সাবজেক্ট সম্পর্কে কিছু কথা বলে, ওনার নামই হচ্ছে কি? প্রিডিকেট। দ্য প্রিডিকেট অফ এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের প্রিডিকেট কি? একটা সেন্টেন্সের প্রিডিকেট হচ্ছে যেটা হচ্ছে সাবজেক্ট সম্পর্কে কিছু বলে থাকে। হোয়াট ইজ সেড অ্যাবাউট অফ সাবজেক্ট, হোয়াট ইজ সেড অ্যাবাউট অফ সাবজেক্ট, যিনি সাবজেক্ট সম্পর্কে কিছু বলবে তাকে আমরা বলতে পারি একটা প্রিডিকেট। কি বলতে পারি? একটা প্রিডিকেট বলতে পারি। হোয়েন উই রাইট এ সেন্টেন্স, যখন আমরা একটা সেন্টেন্স লিখবো তখন কোন বিষয়টা আগে আসবে? দ্য সাবজেক্ট কাম ফার্স্ট। কোন বিষয়টা আগে আসবে? সাবজেক্টটা সাধারণত আমরা প্রথমে আনবো। হোয়েন উই রাইট এ সেন্টেন্স, তখন আমরা দ্য সাবজেক্ট কাম ফার্স্ট, একটা সাবজেক্ট আমরা প্রথমে নিয়ে আসবো। এরপর হচ্ছে 7 নাম্বার, বিকজ এভরি সেন্টেন্স মাস্ট কন্টেন্স এ সাবজেক্ট এন্ড ভার্ব। প্রতিটা সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, প্রতিটা সেন্টেন্সে একটা কি থাকবে? ভার্বও থাকবে। তাহলে এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ সাবজেক্ট এন্ড ভার্ব। তাহলে এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ, তাহলে কয়টি আমাদের এভরি এসেনশিয়াল পার্ট কয়টি? প্রতিটা সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে অবজেক্ট বা অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট এক্সটেনশন থাকুক বা না থাকুক, প্রতিটা সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে দুইটি। একটা হচ্ছে সাবজেক্ট থাকতে হবে এবং সাবজেক্টের পাশাপাশি সেই জায়গাটার মধ্যে হচ্ছে আমাদেরকে ভার্বটা থাকতে হবে। A sentence must have, প্রতিটা সেন্টেন্সে কি থাকতে হবে? প্রতিটা সেন্টেন্সের মধ্যে আমাদের একটা সাবজেক্টের পাশাপাশি সেই জায়গায় একটা ফাইনাইট ভার্ব বসাতে হবে। আবার বলছি, প্রতিটা সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্টের পাশাপাশি সেই জায়গাতে আমরা একটা ফাইনাইট ভার্ব বসাবো। এখন আসি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো সাধারণত একটা সিম্পল স্টেটমেন্ট প্রদান করে থাকে। এইখানে এই লাইনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। অনেক সময় আসতে পারে যে অ্যাসার্টিভ সেন্টেন্স আসলে কি প্রদান করে, তাহলে আমরা মনে রাখবো অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো আসলে একটা সিম্পল স্টেটমেন্ট। আবার বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো একটা সিম্পল স্টেটমেন্ট প্রদান করে। যখন একটা সেন্টেন্স সিম্পল স্টেটমেন্ট প্রদান করবে তখন সেই সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। আবার বলছি, যখন একটি সেন্টেন্স সিম্পল স্টেটমেন্ট প্রদান করবে তখন সেই সেন্টেন্সটাকে আমরা বলবো একটা সিম্পল সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স বলবো? একটা সিম্পল সেন্টেন্স বলতে পারি। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স মিন্স, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা যেটা বোঝায় একটা সিম্পল স্টেটমেন্ট প্রদান করে থাকে। কি প্রদান করে থাকে? সিম্পল স্টেটমেন্ট প্রদান করে। যদি একটা সিম্পল স্টেটমেন্ট প্রদান করে থাকে তখন সেই বিষয়টাকে আমরা বলবো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে পারি। দ্য বয় হ্যাজ এ বুক, এই ছেলে একটা কি আছে? বই আছে। তাহলে যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স মানে প্রথমে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পর ভার্ব থাকবে, ভার্বের পর অবজেক্ট থাকবে। এই সেন্টেন্স গুলোকে আমরা সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে পারি। আবার অ্যাসার্টিভ সেন্টেন্সের দুইটা অংশ আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স দুইটা অংশের মধ্যে একটা অংশকে পাবো আমরা অ্যাফার্মেটিভ এবং আরেকটা অংশ আছে যেটাকে আমরা বলতে পারি একটা নেগেটিভ। আবার বলছি, আমাদের যে অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো আছে সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের দুইটা অংশ আছে। একটা অংশকে বলবো আমরা অ্যাফার্মেটিভ এবং অপর একটা অংশকে বলতে পারি আমরা নেগেটিভ। দ্য বয় হ্যাজ এ বুক, ছেলেটা একটা বই আছে। তাহলে দ্য বয় হ্যাজ এ বুক এর মধ্যে এখানে হচ্ছে এই পুরো সেন্টেন্সটাকে আমরা বলতে পারবো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স? একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কেন? প্রথমে সাবজেক্ট আছে, সাবজেক্টের পর কি আছে? ভার্ব আছে। সাবজেক্ট ভার্ব যদি একসাথে থাকে তখন সেটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। দ্য ওয়াইড ইজ আনফেয়ারেবল, তাহলে এখানে সাবজেক্ট আছে, সাবজেক্টের পর কি আছে? সরাসরি ভার্ব আছে, সেজন্য আমরা এটাকেই বলতে পারি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স।
এখন অ্যাসাইটিভ সেন্টেন্স থেকে যখন আমরা নেগেটিভে কনভার্ট করব, সেক্ষেত্রে আমাদের একটা টেকনিক মনে রাখতে হবে। সেই টেকনিকটা একটু বলে দিচ্ছি। সেই টেকনিকটা কি মনে রাখবো, সেই টেকনিকটা একটু দেখি। অর্থাৎ টেকনিক হচ্ছে জাস্ট একটা ছোট্ট লাইন মনে রাখবেন। এই লাইন দিয়ে কিন্তু আমি অনেকগুলো কনসেপ্ট দেখাবো। সেই লাইনের মধ্যে হচ্ছে EMO3BST, EMO3BST, EMO3BST। এই লাইনটা যদি আমি মনে রাখতে পারি, EMO BST, আবার বলছি EMO BST, এই লাইনটা যদি আমি মনে রাখতে পারি, এটা হচ্ছে EMO BST। এই লাইন দ্বারা আমরা একটা সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কনভার্ট করতে পারবো। কিসে কনভার্ট করতে পারবো? অ্যাফার্মেটিভ ইনটু নেগেটিভে কনভার্ট করতে পারবো। এখানে EMO BST এর মধ্যে আমরা কি বোঝাচ্ছি? যেমন ই দ্বারা বোঝাবে এভরি, ই দ্বারা কি বোঝাবে এভরি। তাহলে কখন যদি সেন্টেন্সে এভরি থাকে তখন দেয়ার ইজ নো ডট ডট বাট হবে। এরপর এম মানে হচ্ছে মাস্ট থাকলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প হবে। ক্যান নট হেল্পের উপর অবশ্যই আইএনজি হবে। O3 অনলি দ্বারা ব্যক্তি বোঝায় নান বাট, বস্তু বোঝায় নাথিং বাট, সংখ্যা বোঝায় নট মোর দেন অথবা নট লেস দেন। বি মানে হচ্ছে একটা জায়গায় বোথ থাকবে আর একটা জায়গায় ক্যান থাকবে, তখন নট অনলি বাট অলসো বসাবো। তারপর এ মানে হচ্ছে এস সনেস, তাহলে এস সনেস থাকলে নো সনের হেড দিয়ে আমরা কাজটা সারবো। এস মানে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি থাকলে সেটাকে আমরা পজিটিভ ডিগ্রি কনভার্ট করবো। টি মানে হচ্ছে সেন্টেন্সে দুইটা টু থাকতে পারে। যদি সেন্টেন্সে দুইটা টু থাকে, একটা জায়গায় সো হবে আর একটা জায়গায় কি হবে? দ্যাট হবে। তো দ্যাটের পরে আমরা যেটা ইউজ করবো, আমরা ক্যান অথবা কুড নট ইউজ করবো। এটাই যদি এই টেকনিকটা কাজ করে, এই টেকনিকটা কাজ না করে, এই যে আমি একটা টেকনিক দেখিয়েছি, এই টেকনিকটা যদি আপনার কাজ না করে, তখন আপনি কি করবেন? তখন আপনি যেটা নিয়ে আসবেন, একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? একটা অক্সিলারি ভার্ব। আবার বলছি, তখন আমরা একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো। এই অক্সিলারি ভার্বের পরে তখন আমরা একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, এবং অক্সিলারি ভার্ব নিয়ে আসার পরে এরপর আমরা একটা বিপরীত শব্দ বসাবো। আবার বলছি, একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসবে এবং অক্সিলারি ভার্বের পরে আমরা একটা বিপরীত শব্দ বসাবো। এটাই হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ কিন্তু নেগেটিভের টেকনিক। এখন যদি আমরা কাজগুলো করি, আশা করি আমরা চেঞ্জিং সেন্টেন্সের প্রতিটা বিষয় কনসেপ্ট গুলো পারবো। একটু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কিভাবে কনভার্ট করে সেটা একটু দেখাচ্ছি। প্রথমে আমাদের রুল যেটা আছে সেটা হচ্ছে অনলি। কি আছে? অনলি। তাহলে অনলি দ্বারা কয়েকটা শব্দ কনসেপ্টে বলছি, যেটা আমরা ইমো, যেটা O3 তে পড়েছিলাম। কি পড়েছিলাম আমরা? O3 তে পড়েছিলাম। তাহলে O3 তে আমরা যেটা পড়েছিলাম, অনলি দ্বারা যদি কখনো ব্যক্তি বোঝায়, নান বাট সংখ্যা বোঝালে যদি ব্যক্তি হয়, যদি অনলি, এই অনলি দ্বারা যদি কখনো ব্যক্তি হয়, তাহলে আমরা সেই শব্দের আগে আমরা যেটা বসাবো? নান বাট। অনলি দ্বারা যদি কখনো বস্তু হয়, তাহলে আমরা সেখানে বসাবো একটা নাথিং বাট। কি বসাতে পারি আমরা? নাথিং বাট। অনলি দ্বারা যদি কখনো ব্যক্তি হয়, নান বাট, সংখ্যা বোঝায় নাথিং বাট। অনলি দ্বারা যদি কখনো সংখ্যা বোঝায়, তখন সেক্ষেত্রে আমরা ইউজ করবো, সেটা হচ্ছে নট মোর দেন অথবা নট লেস দেন। নট মোর দেন ইউজ করতে পারি, অথবা সেন্টেন্স আমরা ইউজ করতে পারবো নট লেস দেন। আবার বলছি, অনলি দ্বারা একটা ব্যক্তিকে বোঝাবে, তখন সেক্ষেত্রে আমরা সেন্টেন্সে নান বাট ইউজ করতে পারবো, অথবা নাথিং বাট, অথবা আমরা নট মোর দেন অথবা নট লেস দেন। নট মোর দেন অথবা আমরা কি ইউজ করতে পারবো? নট লেস দেন আমরা ব্যবহার করতে পারি। তাহলে এই টেকনিকটা আমরা একটু অ্যাপ্লাই করবো। তাহলে অনলিটা রিনার আগে আছে। রিনা একটা ব্যক্তি, রিনা একটা কি? ব্যক্তি। একটা ব্যক্তি থাকার কারণে তাহলে এই আগে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে নান বার বসাবো। কি বসাচ্ছি? নান বার। সেজন্য আমাদের এখানে আনসার হচ্ছে কোনটা? সে হচ্ছে সি নাম্বারটা আনসার। নান বার। তাহলে নান বার আছে, নান বারটাকে কনভার্ট করতে বলছে তো 1:1। তো 1:1 যাই থাকুক না কেন, আমাদের এখানে সবকিছু ঠিক থাকবে, শুধু এখানে একটা অনলি বসবে, তার সবকিছু কনসেপ্ট গুলো কি থাকবে? ঠিক থাকবে, কোনো কিছু এখানে পরিবর্তন হবে না। যেমন এখানে অনলি 1:1 ওয়াজ অ্যাবসেন্ট আছে, এখানে অনলি 1:1 অলওয়েজ অ্যাবসেন্ট আছে। এটা অলওয়েজ আমরা আনতে পারবো না, সরাসরি ভার্বটাকে নিয়ে আসবো। এরপর অনলি আছে, তাহলে অনলির পরে এখানে একটু দেখতে হবে অনলি দ্বারা এখানে কাকে বোঝাচ্ছে। অনলি দ্বারা একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে ব্যক্তিকে বোঝানোর কারণে আমরা এখানে কাকে নিয়ে আসবো? সেটা হচ্ছে নান বারটা নিয়ে আসবো। কাকে নিয়ে আসবো? নান বারটে নিয়ে আসবো। 14 নম্বরটা ক্লাসটা দিয়ে রাখবেন। এরপর হচ্ছে a child likes only sweet। একটা ছেলে শুধুমাত্র সুইট গুলোকে পছন্দ করে, তাহলে অনলি সুইট। তাহলে অনলিটা মনে তো একটা বস্তুর আগে আছে। যদি বস্তুর আগে কখনো অনলি থাকে, সেক্ষেত্রে আমরা যেটা বসাবো, সেই সেন্টেন্সের আগে আমরা নাথিং বাট বসাতে পারি। কি বসাতে পারি আমরা? নাথিং বাট। তাহলে a child likes nothing but sweet। সেটা হচ্ছে সে সুইট ছাড়া আসলে কিছুই পছন্দ করে না। তাহলে a child likes only sweet, তাহলে এখানে আমরা বসাবো nothing but sweets। He has only a few books। তার কিছু few book আছে, তাহলে a few books আছে। এখানে মূলত কিছু বইকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে কি আছে? একটা অনলি। কি আছে? একটা অনলি। তাহলে অনলি থাকার কারণে আমরা এখানে যেটা বসাবো সেটা হচ্ছে আমরা এখানে নাথিং বাটটাকে বসাবো। কাকে বসাচ্ছি আমরা? নাথিং বাটকে বসাচ্ছি। I have nothing but a few books। এরপর প্রিয়ম is only 6। তাহলে অনলি দ্বারা যদি কখনো সংখ্যা বোঝায়, তাহলে আমরা নট মোর দেন অথবা কি বসাতে পারি? নট লেস দেন। যে কোনো একটা পার্ট আমরা ইউজ করতে পারবো। তাহলে কি আছে? সেটা হচ্ছে প্রিয়ম is only 6। প্রিয়ম is only 6। তাহলে এখানে প্রিয়ম is only 6, এখানে অনলি শব্দটা আছে। কি শব্দ আছে? অনলি শব্দটা আছে। তাহলে অনলি একটা ডিজিটের আগে আছে, তাহলে সেজন্য আমরা এখানে নট মোর দেন অথবা নট লেস দেন বসাবো। সেজন্য আনসার হবে নট মোর দেন। কি হবে আনসার? নট মোর দেন। হি ইজ অনলি 5। সে হচ্ছে শুধুমাত্র 5। তাহলে এখানে 5 আছে, 5 এর কি আছে? অনলি আছে। তাহলে অনলি থাকার কারণে এখানে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন ইউজ করবো। সেখানে আনসার হবে নট লেস দেন। কি আনসার হবে? নট লেস দেন।
এরপর হচ্ছে 19 নম্বরে কি আছে দেখো, সেটা হচ্ছে আই মাস্ট ডু দিস। কি আছে, সেটা হচ্ছে আই মাস্ট ডু দিস। তাহলে এখানে একটা মাস্ট আছে, মাস্টের পরে কি আছে, একটা ডো আছে। তাহলে মাস্টের পরে দেখে ডো আছে, তাহলে আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প আনতে পারি। তাহলে এখানে ক্যান নট বাটের পর কখনো ভার্বের সাথে আইএনজি হবে না, এটা কিন্তু অনেক সময় ভুল করে ফেলতে পারি। কিন্তু ক্যান নট হেল্পের পরে আমরা ভার্বের সাথে কি বসাবো, আইএনজি বসাতে পারি। ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি বসাবো, সেটা আনসার হবে কত, ডি নাম্বারটা সঠিক আনসার। আই মাস্ট গো দেয়ার, আমাকে সেখানে অবশ্যই যেতে হবে। আই মাস্ট গো দেয়ার, সেখানে আমাকে অবশ্যই যেতে হবে। সেই ক্ষেত্রে আমরা যেটা 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 নিয়ে কাজ করবো সেটা হচ্ছে আই ক্যান নট, তাহলে মাস্ট আছে, মাস্ট থাকলে ক্যান নট বাট অথবা ক্যান নট গো। তাহলে ক্যান নট বাটের পর ভার্বের সাথে কি আছে, ভার্বের বেস ফর্ম আছে। আই মাস্ট ডু ইট, তাহলে মাস্টের পর ক্যান নট বাট অথবা ক্যান নট ডু, তাহলে কোথায় আছে, এখানে আছে ক্যান নট বাট ডু ইট। আই ক্যান নট হেল্প লিসেনিং টু হিম, তাহলে ক্যান নট হেল্প আছে, লিসেনিং আছে, এটা কিন্তু অনেকে ভুল করে ফেলবেন। মাস্ট থাকবে, মাস্টের পর আমরা এটা ইউজিং, বাটটাকে ইউজিং করতে বলছে, তাহলে এখানে বাট ইউজ করলে এরপর ভার্বের বেস ফর্ম আসবে, সবগুলো সিমিলার থাকবে। যে আই ক্যান নট, বাটটা বসালাম, বাটের পর আমরা কাকে নিয়ে আসলাম, ভার্বের বেস ফর্মকে নিয়ে আসলাম। আই ক্যান নট বাট গো দেয়ার, তাহলে এখানে ক্যান নট বাট আছে, কি আছে, একটা ক্যান নট বাট আছে, এরপর কি আছে, গো দেয়ার আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা কাজ করব, এই ক্ষেত্রে হচ্ছে আমরা হেল্প যদি বসাই, অনেক সময় রিপ্লেস করতে হতে পারে, হেল্পের পরে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। ওই জন্য আমরা ক্যান নট হেল্পের পরে এখানে ভার্বের সাথে কি বসাচ্ছি, একটা আইএনজি ফর্মটা বসাচ্ছি। এরপর 24 নম্বরে কি আছে দেখেন, সেটা হচ্ছে নান ক্যান এসকেপ হিজ প্যাক, চয়েস দ্য কার্ডস অ্যাফার্মেটিভ অফ দ্য সেন্টেন্স। তাহলে এখানে নান আছে, কি আছে, নান আছে। তাহলে নান থাকার কারণে অনেক সময় সেন্টেন্সে যদি নো বড়ি অথবা নান থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এভরি বড়ি দিয়ে কাজ করবো। এই কনসেপ্ট একটু দেখাচ্ছি, এই কনসেপ্ট আসলে কি আছে একটু একটু দেখেন। তৃতীয় নম্বরের সেন্টেন্সে অনেক সময় নো বড়ি এভরি বড়ি থাকলে এটার পরিবর্তে নো বড়ি নান অথবা নো বড়ি অথবা নো ওয়ান অথবা নান দিয়ে আমরা কাজ করতে পারি, অথবা দেয়ার ইজ নো দিয়ে কাজ করা যাবে, যে কোনো একটা দিয়ে আমরা কাজ করতে পারবো। এটা একটু মনে রাখবো যে সেন্টেন্সে যদি কখনো এভরিবডি অথবা এভরিওয়ান থাকে, সেটা হচ্ছে আমরা সেটাকে নেগেটিভ স্টেটমেন্টে করার সময় আমরা নো বডি অথবা নো ওয়ান অথবা নান দিয়ে কাজ করতে পারি, বাকি সবকিছু ঠিক থাকবে, বাকি সবকিছু ঠিক থাকবে। তাহলে কি আছে দেখেন, নান আছে, নান ক্যান এসকেপ আছে, নান ক্যান কি আছে, এসকেপ আছে। তাহলে নান ক্যান এসকেপের মধ্যে আমরা এখানে বলতে পারি নান ক্যান এসকেপ দ্য ফ্যাট। তাহলে আমরা বলতে পারি এভরিওয়ান, কেউ সাধারণত এভরিওয়ান ক্যান নট এসকেপ দ্য ফ্যাট, কেউ সাধারণত এসকেপ করতে পারে না। তাহলে এখানে নান আছে, এভরিওয়ান আছে, এভরিওয়ানের পর আমরা একটা নেগেটিভ বসালাম, এর একটা ডিফারেন্স। এভরিওয়ান শুড আছে, তাহলে এভরিওয়ান শুড এডমিট আছে, তাহলে এভরিওয়ান, তাহলে আমরা নো 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 ভরে আনতে পারি। নো ভরে আনার পরে হচ্ছে আমরা একটা বিপরীত শব্দ বসাবো, কি বসাবো, একটা বিপরীত শব্দই বসাবো। অর্থাৎ এগুলোর পরে আমাদের পরবর্তী শব্দটা একটা বিপরীত শব্দ আসবে, পরবর্তী শব্দটা একটা কি আসবে, বিপরীত শব্দ আসবে। তাহলে এভরিবডি বসালাম, তাহলে এভরিবডির জন্য আমরা পরবর্তীতে নো ভরি বসালাম, নো ভরির পরে হচ্ছে এখানে এডমিট আছে। এডমিট থাকার পরবর্তীতে আমরা ভার্বের সাথে ভার্বটা কি করব, ভার্বটার মধ্যে আমরা যেটা কাজ করব এটা বিপরীত শব্দ হবে। এডমিট শব্দের বিপরীত শব্দ হচ্ছে ডিনাই করা। নোবডি লাইকস এ লায়ার, তাহলে নোবডির জায়গায় আমরা এভরিবডি দিলাম, এভরিবডি হেটস এ লায়ার। এভরিবডি হেটস এ কি, ডিসলাইক হবে না, এভরিবডি হেটস এ লায়ার। আবার অনেক সময় যদি এভরির পরে যদি কোনো একটা নাউন থাকে, এভরি পরে যদি কোনো একটা নাউন থাকে, তখন সেখানে আমরা দেয়ার ইজ নো দিয়ে কাজ করতে পারি, যেটা আমি দেখাইছিলাম। এভরি পরে যদি কখনো নো থাকে, তাহলে আমরা দেয়ার ইজ নো দিয়ে আমরা কাজ করতে পারবো। তাহলে সেখানে কি আছে, এভরি রোজ আছে, তাহলে এভরি রোজ থাকলে তাহলে দেয়ার ইজ নো রোজ উইথাউট দিতে পারেন, অথবা উইথাউটের জায়গায় তুমি বাট আনতে পারো, উইথাউট জায়গায় কি আনতে পারো, সেটা হচ্ছে বাট আনা যাবে। এরপরে এভরি মাদার লাইকস হার চাইল্ড, প্রতিটা মা তার ছেলেকে পছন্দ করে। দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। তাহলে অনেক সময় তুমি একটা এটা অনেকভাবে করা যায়, এভরি দিয়ে একটু মনে রাখবেন, এভরি দেয়ার ইজ ডট ডট বাটের পরিবর্তে দেয়ার ইজ রোজের পর আমরা উইথাউট দিয়ে কাজ করতে পারবো, অথবা এখানে দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট, অথবা আমরা একটা কমপ্লেক্স কনসেপ্ট আমরা বসাতে পারি। এখানে হু ডাজ নটটা হচ্ছে এখানে বাটটা, এখানে যে বাটটা আছে, অনেক সময় প্রশ্ন আসতে পারে দেয়ার ইজ নো মাদার বাট লাভস আছে, এখানে বাটটা কি, এখানে বাটটা হচ্ছে নেগেটিভ রিলেটিভ প্রনাউন, কি হতে পারে, একটা নেগেটিভ রিলেটিভ প্রনাউন। এই নেগেটিভ রিলেটিভ প্রনাউনটা মনে রাখতে হবে, দুইভাবে করতে পারবো। নো মাদার হেটস হার চাইল্ড, এটা একটু এক্সট্রা দিয়ে রাখবেন। এই কনসেপ্টটা একটু কয়েকবার করে আপনারা বুঝে বুঝে পড়বেন। আশা রাখছি এই কনসেপ্টটা আপনারা কয়েকবার করে বুঝে বুঝে যদি পড়তে পারেন, তাহলে এই বিষয়গুলো আপনাদের জন্য খুব সহজ এবং খুবই প্রাণবন্ত হবে, এটা একটু মনে রাখবেন। তাহলে আবার বলছি, এখানে বার দ্বারা বিপরীত অর্থ প্রদান করছে বিদায় এখানে হচ্ছে এটা নেগেটিভ রিলেটিভ প্রনাউন, কারণ এটা হু ডাজ নট অর্থ মিন করছে। কি মিন করছে, সে হচ্ছে হু ডাজ নট অর্থ আমাদের এখানে মিনটা করছে। এরপরে হচ্ছে আমাদের পরবর্তী পেজটা দেখা যায় না, আমরা এটা একটু পরে নেবেন আপনারা, এখানে অনেকগুলো পার্ট উঠে নাই ভালো মতো। আমরা এখন 37 থেকে যাচ্ছি 36 পর্যন্ত, আপনারা একটু পরে নেবেন, আশা করি কনসেপ্টগুলো পড়লে আপনারা পারবেন। এখন এরপরে
এরপর আসছে আমাদের 37, as soon as the teacher enters the classroom। তাহলে যদি কখনো as soon as থাকে তাহলে সেখানে আমরা no sooner had এবং no sooner had এর পরে আমরা then দিয়ে কাজটা সারবো, যেটা আমি এর আগেও পড়েছিলাম। তাহলে আমাদের এখানে সি নাম্বারটা আছে, no sooner had আছে, had এর পর আমাদের এখানে then আছে, then এর পর হচ্ছে আমাদের বাকি কনসেপ্ট আছে। এরপর কখন যদি সেন্টেন্সে আমাদের কি থাকে সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি থাকে, তখন আমরা নেগেটিভ করার সময় সেটাকে পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করব। পজিটিভ ডিগ্রি কি করবো? কনভার্ট করবো। তাহলে পজিটিভ ডিগ্রি কনভার্ট করতে পারি। তাহলে এখানে দা আছে, তার জন্য আমরা নো আদার আনলাম, পিছনটাকে আনলাম। এরপর বেস্টটাকে কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি? গুড। গুড যেটা আছে সেটা আনসার। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। সে হচ্ছে সবচেয়ে ভালো একটা ছেলে। কোথায়? ক্লাসের সবচেয়ে ভালো একটা ছেলে। তাহলে নান আদার বয়েজ ইন দ্য ক্লাস ইজ গুড এজ হি। তার মতো ক্লাসে কোনো ছেলেই হয় না, তার মতো ক্লাসে কোনো কি হয় না? ছেলেই হয় না। সেটা আমাদের আনসার হচ্ছে কি? এ নাম্বারটা হচ্ছে আমাদের কি আনসার? সঠিক আনসার। এরপর আসেন 12 নম্বর। 12 নম্বরটা কি হতে পারে? 12 নম্বরটা কি আনসার হবে সেটা একটু আমরা দেখাই। সেটা হচ্ছে 12 নম্বর আছে, সেটা আমাদের একটা সেম ভাবে আমাদের একটা কম্পারেটিভ ফর্ম আছে। কম্পারেটিভ ফর্ম থেকে আমরা পজিটিভ ফর্মে কনভার্ট করলে হয়ে যাবে। যেমন নিহা ইজ টলার দেন বর্ষা। তাহলে এখানে বর্ষার আগে চলে আসবে। এক্ষেত্রে কখনো যদি শুধুমাত্র যে কোনো ধরনের ফর্ম থাকে না, দেন এনি আদার, দেন মোস্ট আদার না থাকলে, তখন আমরা সো সেটা হচ্ছে নট সো .s অথবা নট এস, এইভাবে আমরা কাজ করতে পারি। তাহলে এখানে বর্ষাকে আমরা প্রথমে নিয়ে আসলাম, এরপর ইস বসালাম, এরপর সো টলারটা টল হয়ে গেল, এরপর বাকিটা বসা দিলাম। মানি ইজ সুইটার দেন হানি। সেম ভাবে আমরা এক্ষেত্রে যেটা কাজ করবো, হানিটা প্রথমে নিয়ে আসলাম, মানিটাকে শেষে নিয়ে গেলাম, এরপর সুইটারটাকে সুইট করলাম, দুই পাশে দুইটা এস এস বসালাম, একটা নট। এরপর গ্যাট একটা সেম, এটাও সেম। তাহলে এখানে চিন্তা করেন আইটাকে কোথায় সামনে আনছে সেটা চিন্তা করেন, হিটাকে কোথায় শেষে নিয়ে গেছে, গ্যাটারটাকে গ্যাট কোথায় করছে, এটাই আনসার। গ্যাটারটাকে গ্যাট যেখানে করছে সেটা হচ্ছে আমাদের সঠিক আনসার। এখন আসি আমরা ইন্টারোগেটিভে। ইন্টারোগেটিভের কনসেপ্টগুলো একটু কনসেপ্টটা ইন্টারোগেটিভ নিয়ে একটু কথা বলছি। ইন্টারোগেটিভের আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমার সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা খুঁজবো। আমার সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা খুঁজবো। অক্সিলারি ভার্ব যদি সেন্টেন্সে থাকে, প্রথমে আমার কাজ হচ্ছে আমি সেন্টেন্সে দেখবো আমার সেন্টেন্সে কোনো ধরনের অক্সিলারি ভার্ব আছে কিনা। আবার বলছি, আমি সেন্টেন্সে প্রথমে যেটা খুঁজবো, সেন্টেন্সে কোনো ধরনের অক্সিলারি ভার্ব আছে কিনা, এটা আমার কাজ হচ্ছে। আমার প্রথমে হচ্ছে আমি এটা কাজ করব, আমার সেন্টেন্সে কোনো ধরনের অক্সিলারি ভার্ব আছে কিনা সেটা আমি খুঁজবো। যদি সেন্টেন্সে কোনো ধরনের অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটাকে আগে নিয়ে আসবো। আগে নিয়ে আসার পর হা থাকলে না হবে, না থাকলে হবে, অর্থাৎ একটা নট লাগাবো, শেষে অর্থাৎ একটা প্রশ্নবোধক সাইন হবে। কি হবে? প্রশ্নবোধক সাইন। আর যদি কখনো অক্সিলারি ভার্ব না থাকে, তখন মেইন ভার্বের উপর বেস করে তখন আমরা তিনটা শব্দ থেকে যে কোনো একটা শব্দ আনবো। ডো ডাস অথবা কি আনতে পারি? ডিট আনতে পারি। ডো ডাস ডিটের পরে কিন্তু ভার্বের কি ফর্ম হবে? বেস ফর্ম হবে। ওকে, এই তিনটা শব্দ আনবো, প্র্যাকটিস করলে পারবেন। দেখেন, which of the following sentences interrogative sentence? নিচে কোনটি interrogative sentence? যেখানে প্রশ্নবোধক সাইন আছে সেটা interrogative sentence, একদম সহজ বিষয়। এরপর চয়েস দ্য কারেক্ট সেন্টেন্স অফ ইন্টারোগেটিভস। কারেক্ট সেন্টেন্স অফ ইন্টারোগেটিভস চয়েস করতে বলতেছে। তাহলে আমরা জানি অক্সিলারি ভার্বটা চলে আসবে আগে, এরপর সাবজেক্ট হবে, এরপর ভার্ব হবে। তাহলে অক্সিলারি ভার্বটা আগে চলে আসলো, এরপর সাবজেক্ট হলো, এরপর আমরা কি বসালাম? ভার্বটা বসালাম। ক্লিয়ার? এরপর সেকেন্ড নাম্বার, যদি টু বি ভার্ব না থাকে তখন আমাদের মেইন ভার্বের উপর বেস করে বাকিটা পরিবর্তন হবে। তাহলে আমরা জানি এখানে যেটা হতে পারে সেটা হচ্ছে আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি। তাহলে এখানে যেটা মাথায় রাখতে হবে, ডোর উপর বেস করে আমরা আরেকটা ডো নিয়ে আসবো, কারণ এখানে ডোটা হচ্ছে একটা প্রেজেন্ট টেন্সে থাকার কারণে ডো ডাস নিয়ে আসবো। ডো ডাস এর পরে আমরা ভার্বের বেস ফর্ম বসবো। যেটা এখানে সাবজেক্ট আই আছে, সাবজেক্ট আই থাকার কারণে আমরা একটা ডো আনলাম, ডো এর পর আমরা কি বসালাম? ভার্বের বেস ফর্মটা বসালাম। এবার চয়েস দ্য রাইট ইন্টারোগেটিভ অফ দ্য ফলোইং সেন্টেন্স। তাহলে এখানে কি বলছে? এখানে কেম আছে, কেমটা হচ্ছে একটা ফার্স্ট টেন্স এখানে আমরা ডিট আনবো, যেটা ডিট আনছে সেটাই আনসার। এরপর হি মেরিড টু দ্য বিউটিফুল গার্ল। এখানে মেরিডটা হচ্ছে একটা ফার্স্ট টেন্স আছে, কোন টেন্সে আছে? ফার্স্ট টেন্সে থাকার কারণে আমরা এখানে আগে ডিট নিয়ে আসবো, ডো ডাস ডিটের পর যেটা বলেছি ভার্বের বেস ফর্ম হবে। কোন ফর্ম হবে? ভার্বের বেস ফর্ম। সেটা যেখানে ভার্বের বেস ফর্ম আছে সেটাই আনসার। কোথায় ভার্বের বেস ফর্ম আছে? ডিড হি মেরি টু দ্য বিউটিফুল গার্ল, যেটা ভার্বের বেস ফর্ম আছে আমাদের এটাই হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। এরপরে আমরা যেটা আছি সেটা হচ্ছে 48 বলছে নিচের কোনটি ইন্টারোগেটিভ সেন্টেন্স? আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স জানি অক্সিলারি ভার্বটা আগে চলে আসে, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা চলে আসে, সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে অক্সিলারি ভার্বটা কোথায় আগে আছে? এটাতে আগে, আরগুলো কিন্তু আগে নাই, যেহেতু এটাতে আগে আছে শুধুমাত্র 48-এ, এটাই আমাদের সঠিক আনসার। এবার চয়েস দ্য কারেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স। চয়েস ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কারেক্ট করতে হবে। তাহলে কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে? সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা চলে আসছে, সেটা হচ্ছে হাউ ওল্ড ইজ আনাস। এই যে হাউ ওল্ড আনাস, এটা হচ্ছে আমাদের একটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আশা করি এটা বুঝতে পেরেছি।
এরপরে সেন্টেন্সে কখনো যদি সেন্টেন্সে কয়েকটা শব্দ আমরা দেখতে পাই, শেষ কয়েকটা শব্দগুলো একটু মনে রাখবো। সেন্টেন্স যদি কখনো অল থাকে, সেন্টেন্সে কখনো যদি অল থাকে, সেন্টেন্সে কখনো যদি এভরিওয়ান থাকে, সেন্টেন্সে কখনো যদি এভরিবডি থাকে। আবার বলছি, সেন্টেন্সে কখনো অল থাকলে, সেন্টেন্সে কখনো এভরিওয়ান থাকলে, সেন্টেন্সে কখনো এভরিবডি থাকলে, সেন্টেন্সে কখনো অল থাকলে, সেন্টেন্সে কখনো এভরিওয়ান থাকলে, সেন্টেন্সে কখনো এভরিবডি থাকলে, এরপরে হচ্ছে আমাদের পরবর্তীতে হু হবে। হু এর পর একটা অক্সিলারি ভার্ব প্লাস নট হবে। হু এর পর একটা অক্সিলারি ভার্ব প্লাস কি হবে? একটা নট হবে। যেমন অল লাভ ফ্লাওয়ার, সবাই ফ্লাওয়ারকে কি করে? অনেক বেশি পছন্দ করে। তাহলে এখানে মোস্ট অফ দ্য টাইম আমরা ডাস নট দিয়ে লিখে রাখি, হু ডাস নট লাভ দ্য ফ্লাওয়ার। কে আসলে ফ্লাওয়ারটা পছন্দ করে? দ্যাট মিনস সবাই ফ্লাওয়ারটা পছন্দ করে। ডাস নট দিয়ে লিখতে পারি আমরা অনেক সময়, অর্থাৎ ডাস নট দিয়ে লিখবো। এখানে অক্সিলারি ভার্ব বলতে মোস্ট অফ দ্য টাইম আমি যেটা দেখেছি সেটা হচ্ছে ডাস নট দিয়ে হচ্ছে আনসারটা হয়। কি দিয়ে আনসার হয়? ডাস নট, অর্থাৎ হু ডাস নট। এক কথায় হু ডাস নট। এবং হু ডাস নট এর পরে কিন্তু আমরা কি বসাবো? ভার্বের বিশ্রাম বসাবো। কি কি থাকলে? সেটা হচ্ছে অল থাকলে, এভরিওয়ান থাকলে, অথবা এভরিবডি থাকলে। অল থাকলে, এভরিওয়ান থাকলে, এভরিবডি থাকলে। তাহলে এভরিবডি নোস ইট, সবাই এটা জানে। এভরিবডি নোস ইট, সবাই এটা জানে। তাহলে এখানে এভরিবডি আছে। তাহলে এভরিবডি পরিবর্তে আমরা একটা হু নিয়ে আসবো এবং হু এর পর আমরা একটা ডাস নট আনবো, ডাস নটের পর আমরা একটা ভার্ব বসাবো। আর বলছি এভরিবডি আছে, এভরিবডির পর একটা হু নিয়ে আসবো, হু এর পর একটা ডাস নট হবে, ডাস নটের পর আমরা একটা ভার্বের বেস ফর্মে বসাবো। সেজন্য আনসার হচ্ছে হু ডাস নট নো দিস। এরপর এভরিবডি হেটস এ লায়ার, সবাই একটা লায়ারকে কি করে? অপছন্দ করে। তাহলে এভরিবডির পরিবর্তে আমরা এখানে যেটা নিয়ে আসবো, একটা হু নিয়ে আসলাম। হু নেওয়ার পর ডাস নট আনলাম। ডাস নট এর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হবে। এটা একটু মনে রাখতে হবে, ডো ডাস ডিড এর পর ভার্বের বেস ফর্ম। অনেকে কিন্তু কনফিউজিং আনসারটা ভুল করে ফেলতে পারেন। অর্থাৎ এটার পর আমরা কি আনবো? সেটা হচ্ছে যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে হেডটা আনতে হবে। এরপর হোয়াট ইজ দ্য বেস্ট ইন্টারগেট? স্যার এভরিবডি ওয়েলস। তাহলে এভরিবডি ওয়েলস থাকলে আমরা কি আসবো? হু ডাস নট। হু ডাস নট এর পর ভার্বের বেস ফর্ম বসবে। সেটা হু ডাস নট এর পর আমরা কি বসালাম? ভার্বের বেস ফর্ম। সেটা বি নাম্বারটা আনসার। এরপরে সেন্টেন্সে যদি কখনো, এরপরে কনসেপ্টটা হচ্ছে একদম সহজ একটা কনসেপ্ট। সেটা হচ্ছে সেন্টেন্স যদি কখনো নো ওয়ান থাকে, নো বডি থাকে, কি থাকে একটু দেখেন। সেন্টেন্সে নো ওয়ান, নো বডি অথবা নাম থাকে, তখন আমরা হু দিয়ে কাজ করতে পারবো। একটা কাজ, আর কোনো কাজ নাই। এটা দিয়ে কাজ করতে পারেন, অথবা আমরা সেখানে এনি ওয়ান অথবা এনি বডি দিয়ে কাজ করতে পারি। এনি ওয়ান অথবা এনি বডি দিয়েও কাজ করতে পারবো। নো বডি উইজ টু বি আনপ্লেয়ার, তাহলে নো বডি আছে, নো বডি থেকে শুধুমাত্র হু বসাতে হবে, আর কোনো কাজ নাই। নান ক্যান ডু দিস, নান ক্যান ডু দিস, তাহলে হু নান ক্যান ডু দিস, ক্যান এনিওয়ান ডু দিস, কেউ কি সেটা করতে পারে? অথবা হু ক্যান ডু দিস, এখানে আমরা দুইটা আনসারে নিতে পারবো। কি আনসার নিতে পারবো? দুইটা আনসারে নিতে পারবো। অর্থাৎ একটা যদি হু না থাকে, তখন সেখানে এনি ওয়ান অথবা, অর্থাৎ এক কথায় এনি ওয়ান অথবা এনি বই দিয়ে আমরা কাজটা সারতে পারবো। এরপর বাকিগুলো আরো সহজ। এখন হচ্ছে আমরা দেখবো সেখানে যদি আমাদের কোনো একটা অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্বটা আমাদের আগে চলে আসবে। যেমন আই হ্যাভ বিন রিডিং, আমি একটা বই পড়ছি। তাহলে এখানে হ্যাভ আছে, তাহলে হ্যাভটাকে আমরা কোথায় নিয়ে আসবো? সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো। শুরুতে নেওয়ার পর একটা নেগেটিভ হবে। তাহলে হ্যাভ আই নট বিন রিডিং, তাহলে আমি কি একটা বই পড়ছি না? দ্যাট মিনস আমি একটা বই পড়ছি। এরপর আই ওয়াজ প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের যারা ফ্রিডম ফাইটার্স আছে তাদের জন্য আমি খুব গর্ববোধ করছি। তাহলে আরটা শুরুতে চলে আসবে, এরপর একটা নেগেটিভ হবে। তাহলে আর নট উই প্রাউড অফ আওয়ার ফ্রিডম, আমরা কি আমাদের যারা ফ্রিডম, আমাদের যারা মুক্তিযোদ্ধা তাদের জন্য গর্ব করছি না? আনডাউটলি তাদের জন্য একটা গর্ব করছি। তাহলে আর নট উই প্রাউড অফ আওয়ার ফ্রিডম। এখানে আনসার হচ্ছে কত? বি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক আনসার। এরপর চারে কি আছে দেখেন, সেটা হচ্ছে 58 কি আছে? শি কুকস রাইস, সে হচ্ছে রাইসটা খুব বেশি পছন্দ করে বা খেয়ে থাকে। তাহলে এখানে একটা কুকস আছে, যদি ভার্বের সাথে অ্যাজ বেস থাকে তখন আমরা ডাস নিয়ে আসবো। ডাসের পর ডাস নট হবে, ডাস নটের পর একটা ভার্বের বেস ফর্ম হবে। ওকে, ডাস নটের পর আমরা ডাস নটটা কিন্তু আমরা পরে বসাবো। ওকে, নটটা আমরা সাবজেক্টের পরে বসাই। ডাস শি নট কুক রাইস, এটা কিন্তু এটা হবে না। ওকে, এবার সে ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছিল। তাহলে ওয়েন্ট হচ্ছে একটা ফার্স্ট টেন্স। ফার্স্ট টেন্স থাকলে আমরা ডিড আনবো। ডিডের উপর ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম কোথায় আছে? ভার্বের বেস ফর্ম একটা তো নাই, একটা তো পাচ্ছি না। এখানে ভার্বের বেস ফর্ম আছে, সেজন্য এটাই আনসার। এখন আসি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্স গুলো কিন্তু আমাদের পারতে হবে, খুব সহজ লেভেলের কিছু প্রশ্ন আসে, একটু দেখলে আমরা পারবো। হুইচ অফ দ্য সেন্টেন্স ইজ ইম্পারেটিভ সেন্টেন্স, নিচের কোনটি ইম্পারেটিভ? তাহলে ইম্পারেটিভ মানে আমরা জানি যখন সেখানে আদেশ, অনুরোধ, নির্দেশ বোঝাবে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। এক কথায় কয়েকটা কনসেপ্ট থাকলে সেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। একটা হচ্ছে সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হতে পারে। প্রথমে আবার বলছি, সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হতে পারে। সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হতে পারে। সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হতে পারে, এটা হচ্ছে আমাদের প্রথম কনসেপ্ট। সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হতে পারে, এটা হচ্ছে আমাদের প্রথম বিষয়। ভার্ব দিয়ে শুরু হতে পারে, প্রথম বিষয় হচ্ছে এটা। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের সেখানে ডোন্ট দিয়ে শুরু হতে পারে, প্লিজ দিয়ে, আমাদের ডোন্ট দিয়ে শুরু হতে পারে, প্লিজ দিয়ে শুরু হতে পারে, কাইন্ডলি দিয়ে শুরু হতে পারে। এই কয়েকটা শব্দ দিয়ে যদি শুরু হয় তখন সেটা আনডাউটলি একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আনডাউটলি একটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। আশা করি আমরা বুঝতে পেরেছি। আসুন কনসেপ্ট একটু দেখাচ্ছি। কনসেপ্টে কি আছে, কিভাবে কাজ করবে সেটা দেখেন।
হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ ইম্পারেটিভ সেন্টেন্স? এক কথায় যেখানে ভার্ব দিয়ে শুরু আছে, যে সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু আছে সেটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন সিট ডাউন হচ্ছে একটা কোন ধরনের সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। আর যে সেন্টেন্সটা একটা কমান্ড বোঝাবে, ফরবিড বোঝাবে, রিকোয়েস্ট বোঝাবে, অ্যাডভাইস বোঝাবে, আবার বলছে কমেন্ড, ফরবিডস, রিকোয়েস্ট, অ্যাডভাইস, কমেন্ড, ফরবিড, রিকোয়েস্ট, অ্যাডভাইস বুঝালে সেটা সব সময় আমাদের একটা কোন ধরনের সেন্টেন্স হবে? একটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। সেটার আনসার হবে এখানে বি, অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স? অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। প্লিজ বিং মি আ কাপ অফ কফি, এক কাপ কফি আমার জন্য দাও। তাহলে এখানে কি আছে? প্লিজ বিং আছে। কি আছে? প্লিজ বিং আছে। তাহলে প্লিজ বিং থাকার কারণে এটা হচ্ছে আমাদের একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। ডোন্ট লাভ, তাহলে ডোন্ট দিয়ে শুরু আছে, একটু আগে বলেছিলাম সেন্টেন্সে কখন যদি ডোন্ট দিয়ে শুরু হয় সেটাও আমাদের একটা ইম্পারেটিভ সেন্টেন্সের অংশ। কোন ধরনের সেন্টেন্সের অংশ? ইম্পারেটিভ সেন্টেন্সের অংশ। এরপর হচ্ছে 65। এরপর আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা আপনি কি করেন? আইডেন্টিফাই করেন। যেহেতু ভার্ব দিয়ে শুরু আছে, যেটা ভার্ব দিয়ে শুরু আছে সেটা আমাদের একটা কোন ধরনের সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। আবার এখানে প্যা দিয়ে শুরু আছে, যেহেতু প্যা দিয়ে শুরু আছে এটাকে আমরা কোন ধরনের সেন্টেন্স বলবো? একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স বলবো আমরা? একটা ইম্পারেটিভ সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করতে পারবো। এরপর দেখেন, আমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার সময় কয়েকটা কনসেপ্ট মনে রাখতে হবে। অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ কয়েকটা কনসেপ্ট আমরা মনে রাখতে পারি। কিভাবে কাজ করবে দেখেন, সেটা হচ্ছে আমরা ইম্পারেটিভ করার সময় আমরা কয়েকভাবে কাজ করতে পারি। যেমন ইউ শুড ক্লোজ দ্য ডোর, তাহলে আমরা সাবজেক্ট ভার্বটা তুলে দিলাম, অথবা লেটস ইউ ক্লোজ দ্য ডোর, এভাবে কাজটা করতে পারেন। তাহলে লেট দিয়েও কাজটা করতে পারেন, অথবা চাইলে আপনি জাস্ট যদি ইউ থাকে সেন্টেন্সে, যদি ইউ কখনো থাকে তখন ইউটাকে তুলে দিলে কাজ হয়ে যাবে। আর যদি ইউ না থাকে, যদি অন্য কোনো প্রনাউন থাকে তাহলে সেখানে আমি লেটস দিয়ে কাজ করব। কি দিয়ে কাজ করবো? লেটস। যেমন ইউ শুড ক্লোজ দ্য ডোর, তাহলে এখানে কি আছে? ক্লোজ দ্য ডোর। ইউ মাস্ট স্পিক দ্য ট্রুথ, তাহলে স্পিক দ্য ট্রুথ। ইউ শুড নট টেল এ লাই, ডোন্ট টেল লাই। ইউ মাস্ট নেভার হেড আ পোর, নেভার হেড আ পোর। ক্লিয়ার কনসেপ্ট? এরপর হি প্লেস ফুটবল, সে হচ্ছে ফুটবল খেলে, তাহলে হি এর পরিবর্তে তখন আমরা লেটস হিম প্লে ফুটবল এভাবে বলতে পারি। ইউ শুড নট টেল এ লাই, তাহলে এখানে আনসার হবে কি? লেট হিম নট টেল এ লাই। এরপর ইউ শুড গো আউট, লেট আস গো আউট। নাবিলা ডাজ নট সিং এ সং, লেট আস নাবিলা। এইভাবে আপনারা কাজ করতে পারেন। ওকে, অর্থাৎ এক কথায় যদি উই শুড থাকে তাহলে আপনি সেখানে লেট আস দিয়ে কাজটা করতে পারেন। যদি ইউ না থাকে তখন আপনি লেট আস দিয়ে কাজটা করতে পারেন। যেমন উই শুড লাভ, তাহলে উই আছে, যদি এখানে ইউ থাকতো তখন লাভ ইউর কান্ট্রি দিলে হয়ে যেত। যেহেতু উই শুড লাভ আছে তাহলে আমরা এখানে দিব লেট আস লাভ আওয়ার কান্ট্রি, লেট আস লাভ আওয়ার কান্ট্রি। এরপরে অপটেটিভ সেন্টেন্স। এরপর আসে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যেটা দ্বারা কোনো কিছু প্রার্থনা করা হয়, কোনো কিছু ডিজিয়ার প্রকাশ করা হয়। আবার বলছি, কোনো কিছু প্রার্থনা করা বা কোনো কিছু যদি ডিজিয়ার প্রকাশ করে থাকি তখন সেই ক্ষেত্রে সেই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা বলবো এক একটা হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্সের অংশ। তাহলে নিচের কোনটা অপটেটিভ সেন্টেন্স? যেটা দ্বারা আমাদের কোনো কিছু প্রার্থনা বোঝাবে, আবার কোনো কিছু আশা বোঝাবে। যদি কোনো কিছু প্রার্থনা বোঝায় অথবা কোনো কিছু আশা বোঝায় তখন সেই সেন্টেন্সটাকে আমরা একটা কি বলবো? আমরা একটা অপটেটিভ সেন্টেন্স বলতে পারি। কি সেন্টেন্স বলতে পারি? একটা অপটেটিভ সেন্টেন্স আমরা বলতে পারবো। মে হি ইজ নট সাফার, সে সাফার ফিল করছে না, তাহলে মে দিয়ে শুরু আছে। তাহলে অপটেটিভ সেন্টেন্স গুলো মোস্ট অফ দ্য টাইম আমাদের মে দিয়ে শুরু হতে পারে অথবা লং শব্দ দিয়ে শুরু হতে পারে। আবার বলছি, মে দিয়ে শুরু হতে পারে অথবা লং শব্দ দিয়ে শুরু হতে পারে। সেক্ষেত্রে আমরা সেগুলোকে অপটেটিভ সেন্টেন্স বলে থাকি। তাহলে মে নট সাফার, সে কষ্ট না পাক, তাহলে না পাক এখানে মে দিয়ে শুরু আছে, এটা হচ্ছে একটা অপটেটিভ সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স? একটা অপটেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। এরপর মে আল্লাহ অর গড হেল্প ইউ, মে আল্লাহ এবং গড হেল্প ইউ, তাহলে এখানে কি দিয়েছে? মে আল্লাহ অথবা গড হেল্প ইউ। মে আল্লাহ অথবা গড হেল্প ইউ থাকার কারণে এটা একটা কোন ধরনের সেন্টেন্সের মধ্যে পড়ে? অপটেটিভ সেন্টেন্স। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ অপটেটিভ? যেটা মে দিয়ে শুরু আছে সেটা আমাদের একটা অপটেটিভ সেন্টেন্সের মধ্যে পড়বে। ক্লিয়ার? এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি মানে হচ্ছে যখন কোন সেন্টেন্সের যে প্রবল অনুভূতি প্রকাশিত হয়, কোন একটা বিষয়ের যে অনুভূতিটা প্রকাশ করছে, যদি কখনো একটা বিষয়ের অনুভূতি প্রকাশ করে তখন সেই সেন্টেন্সটাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। কোন ধরনের সেন্টেন্স বলবো? এক্সক্লেমেটরি সেন্টেন্স। হোয়াট টাইপস অফ সেন্টেন্স? ইফ ইউ নিউ ইট দিস বিফোর, তাহলে অনেক সময় কিন্তু ভুল করে ফেলতে পারি। অনেক সময় ইফ দিয়ে সেন্টেন্সটা আমি যদি এটা আগে জানতাম, যে আশ্চর্য হয়ে বলছে, অনেক সময় ইফ দিয়ে শুরু হয়ে সেটাও অনেক সময় আমাদের একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হতে পারে। সেজন্য আমাদের 73 নাম্বারটা একটু এক্সট্রা দিয়ে রাখবেন। ওকে, এটা আমাদের একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। ইফ এর পরিবর্তে অনেক সময় সেন্টেন্সের ক্ষেত্রে সেখানে উড দ্যাট দিয়ে শুরু হতে পারে, হ্যাড দিয়ে শুরু হতে পারে, কুড দিয়ে শুরু হতে পারে, অয়ার দিয়ে দ্বারা আরম্ভ হয় কিন্তু শেষে নোট অফ দ্য এক্সপ্লেনেশন থাকে। যদি এই কয়েকটা শব্দ দিয়ে শুরু হয়েছে এবং এই কয়েকটা শুরু হওয়ার পর শেষে এক্সক্লেমেটরি সাইন আছে, এক কথায় এক্সক্লেমেটরি সাইন থাকলে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সাইন থাকলে সেন্টেন্স বিগিনস উইথ এ কমপ্লিমেন্ট, একটা কমপ্লিমেন্ট দিয়ে শুরু হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 74টা হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স বিগিনস উইথ এ কমপ্লিমেন্ট? নিচের কোন সেন্টেন্সটা একটা কমপ্লিমেন্ট দিয়ে শুরু হয়? নিচের কোন সেন্টেন্সটা একটা কমপ্লিমেন্ট দিয়ে শুরু হয়? তাহলে সবসময় মনে রাখবো, কখন যদি কোনো সেন্টেন্স একটা কমপ্লিমেন্ট দিয়ে শুরু হয়, কখন যদি কোনো সেন্টেন্স একটা কমপ্লিমেন্ট দিয়ে শুরু হয়
কমপ্লিমেন্ট দিয়ে শুরু হলে সেটাকে আমরা বলবো একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স? একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আবার বলছি, কখনো যদি কমপ্লিমেন্ট দিয়ে শুরু হয় সেটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে পড়ে। কখনো যদি কমপ্লিমেন্ট দিয়ে শুরু হয় তখন সেটাকে আমরা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স বলবো। দ্য ম্যাঙ্গো ইজ ভেরি সুইট, তাহলে হাউ সুইট দ্য ম্যাঙ্গো ইজ, হাউ সুইট দ্য ম্যাঙ্গো ইজ, এটা আমরা ইজিলি পাবো। এটা ইজিলি কনসেপ্ট হচ্ছে সেন্টেন্সে যদি কখনো অ্যান থাকে হোয়াট দিয়ে শুরু করব। আমাদের সেন্টেন্সে যদি কখনো এ অথবা অ্যান থাকে তখন আমি হোয়াট দিয়ে শুরু করবো। আর যদি সেন্টেন্সে কখনো অ্যান না থাকে তখন সেন্টেন্সটা আমি হাউ দিয়ে শুরু করবো। আবার বলছি, অ্যান থাকলে হোয়াট দিয়ে শুরু করবো, আর অ্যান না থাকলে আমরা কি দিয়ে সেন্টেন্সটা শুরু করবো? আমরা হাউ দিয়ে সেন্টেন্সটা শুরু করবো। এখন আসলে অ্যাসাইটিভ ইনটু এক্সক্লামেটরি। অ্যাসাইটিভ ইনটু এক্সক্লামেটরির ক্ষেত্রে কিছু কনসেপ্ট আমরা মনে রাখবো। সেই কনসেপ্টগুলো কি আসলে সেটা দেখেন। ক্রিকেট ইজ ভেরি এক্সাইটিং গেম, ক্রিকেট হচ্ছে খুবই দারুণ একটা এক্সাইটিং গেম। তাহলে এখানে এ আছে, কখনো যদি এ থাকে তাহলে আমরা হোয়াট দিয়ে শুরু করবো। আবার বলছি, সেন্টেন্সে কখনো যদি আমার এ থাকে তাহলে আমি সেন্টেন্সটা হোয়াট দিয়ে শুরু করবো। ওকে, হোয়াটের পর সাবজেক্ট ভার্বটা পিছনে চলবে, অর্থাৎ একদম সিম্পল একটা বিষয়। যদি এন থাকে তখন হোয়াট এ অথবা এন হবে, হোয়াট এন অথবা একটা অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভের পরে আমাদের সাবজেক্ট ভার্বটা পিছনে চলে যাবে। সাবজেক্ট ভার্বটা পিছনে চলে যাওয়ার পর এখানে একটা এক্সক্লামেটরি সাইন হবে। এখানে একটা কি হবে? এক্সক্লামেটরি একটা সাইন আমরা এখানে বসাবো। আবার বলছি, এখানে একটা এক্সক্লামেটরি একটা সাইন বসাবো। কি বসাবো? আমরা একটা এক্সক্লামেটরি সাইন বসাবো, যার জন্য এখানে যেটা সঠিক অ্যান্সার, ক্রিকেট ইজ ভেরি এক্সাইটিং গেম। ক্রিকেট হচ্ছে খুব দারুণ একটা গেম। তাহলে আমরা প্রথমে হোয়াট নিয়ে আসলাম, হোয়াটের পর আমরা এখানে এ আছে কিন্তু এন হবে। কেন এন হবে? কারণ এক্সাইটিং এর আগে এন হয়, এখানে যেহেতু ভাওয়েল সাউন্ড। গেম ক্রিকেট ইজ, সেজন্য আমাদের আনসার হচ্ছে সি নাম্বারটা আমাদের সঠিক আনসার। এরপর হচ্ছে 76 কি আছে? সে হচ্ছে হি রিডস নট মাস্ট আনহ্যাপি লাইফ। সে একটা অসুখী লাইফ কি সে কি করছে না, জীবনযাপন করছে না। তাহলে এখানে কি আছে? হি রিডস আছে। কি আছে? হি রিডস। তাহলে হি রিডস থাকার কারণে আমরা এখানে হোয়াট দিয়ে শুরু করব। হোয়াটের পরে আমরা মোস্ট এখানে বাদ যাবে, মোস্টটা বাদ দিয়ে বাকি কাজগুলো করবো। তাহলে হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ হি লিডস। দেখে যেহেতু আনহ্যাপি আছে, আনহ্যাপি হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড, আনহ্যাপি একটা ভাওয়েল সাউন্ড। ভাওয়েল সাউন্ড আগে সবসময় কি বসাবো? একটা এন্ড বসাবো। ভাওয়েল সাউন্ড আগে সবসময় কি বসাবো? আমরা একটা এন্ড বসাবো। ম্যান ইজ ইনডিড আ ওয়ান্ডারফুল ক্রিয়েশন। তাহলে এখানে আমরা বলতে পারি সে হচ্ছে হোয়াট এ ওয়ান্ডারফুল ক্রিয়েশন দ্য ম্যান ইজ। আমরা এই কনসেপ্টটা শেষে পাঠিয়ে দিলাম, ইনডিডটা বাদ দিলাম। অনেক সময় ইনডিড থাকতে পারে, মোস্ট থাকতে পারে, গ্যাটলি থাকতে পারে, এই কনসেপ্টগুলো সবসময় বাদ যাবে। প্র্যাকটিস করতে করতে সেটা আমাদের ইমপ্রুভমেন্ট হবে। দ্য সিনারি ইজ ভেরি চার্মিং, অনেক সময় বেরি থাকবে, সেটা বাদ যাবে। তাহলে হাউ চার্মিং দ্য সিনারি ইজ, হাউ চার্মিং দ্য সিনারি ইজ। সেটার আনসার হচ্ছে সেই নাম্বারটা আমাদের সঠিক আনসার। এরপর সেন্টেন্স যদি কখনো আই উইশ থাকে, তখন আমরা সেখানে ইফ দিয়ে কাজটা সেরে নিব। আবার বলছি, সেন্টেন্সে কখনো যদি আই উইশ থাকে তখন আমরা ইফ দিয়ে কাজটা সেরে নেব। তাহলে আই উইশ আছে, আই উইশটা থেকে শুধু একটা ইফ হবে। আই উইশটার পরিবর্তে শুধু একটা কি হয়েছে? ইফ হয়েছে। অথবা সেখানে উড ডেটা হতে পারে, আবার অনেক সময় সেখানে হ্যাড ডেটা হতে পারে। বুঝলেন? উড ডেটা হতে পারে, আবার অনেক সময় সেখানে হ্যাড ডেটা হতে পারে। আর সে কন্ট্রাভার্সন থাকতে পারে। কন্ট্রাভার্সন দেখেন, হোয়াট এ নাইস সিনারি ইট ইজ। তাহলে ইট ইজ টা নিয়ে আসলাম, ইট ইজ এ ভেরি নাইস সিনারি। কি হবে? ইট ইজ এ ভেরি নাইস সিনারি, গ্রেট হবে না, ইট ইজ এ ভেরি নাইস সিনারি। তাহলে 80 নাম্বার যেটা সঠিক হবে, ইট ইজ এ ভেরি নাইস সিনারি, ইট ইজ এ ভেরি নাইস সিনারি। এরপর 81 কি বলছে দেখো, হাউ বিউটিফুল নাইট ইজ। এটা কত সুন্দর একটা রাত, হাউ বিউটিফুল নাইট ইজ। তাহলে আমরা এখানে যেটা বলবো, এখানে হচ্ছে একটা ইট ইজ ছিল, শেষের সেন্টেন্সে একটা কি ছিল? ইট ইজ হাউ বিউটিফুল নাইট ইজ, ইট ইজ ছিল না। তাহলে নাইট ইজ ভেরি বিউটিফুল, হাউটা বাদ যাবে, হাউটা কি যাবে? বাদ যাবে। তো এখানে সাবজেক্ট হচ্ছে নাইট আর ভার্ব হচ্ছে কি? ইজ। শুধু নাইট ইজ ভেরি বিউটিফুল। এরপর অনেক সময় যদি হ্যাড থাকে, সেন্টেন্স অনেক সময় কয়েকটা শব্দ দিয়ে শুরু হতে পারে, সেন্টেন্সে হ্যাড দিয়ে শুরু হতে পারে, সেখানে অয়ার দিয়ে শুরু হতে পারে, এবং হ্যাড এবং অয়ার দিয়ে শুরু হওয়ার পর বাকিগুলো কিন্তু আমরা ইজিলি আনসার বের করতে পারবো। এখানে একটা কি দিয়ে শুরু আছে? এখানে একটা হ্যাড দিয়ে শুরু আছে। হ্যাডের পর আমরা বাকি কাজটা করতে পারবো। যেহেতু হ্যাড দিয়ে শুরু আছে এবং হ্যাডের পরে আমরা সেখানে আই উইশ দিয়ে জাস্ট কাজটা সেরে নিব। কি নিয়ে সেরে নিব? আই উইশ দিয়ে জাস্ট কাজটা সেরে নিব। কি নিয়ে সেরে নিব? আই উইশ দিয়ে কাজটা সেরে নিব। এবার ইফ আই হ্যাড ডাই, তখন আমরা আই উইশ আই হ্যাড ডাই, আই উইশ আই হ্যাড ডাই। জাস্ট এই কনসেপ্টটা সেখানে উইশ অথবা উড ডেট, এই যে কনসেপ্টগুলো একটু এক্সক্লামেটরির লাস্টের যে বিষয়গুলো আছে, এই লাস্টের বিষয় যদি আপনি কয়েকবার করে বিষয়গুলো একটু গোছানো ভাবে দেখতে পারেন, আপনার জন্য বিষয়গুলো দেখবেন খুবই প্রাণবন্ত, খুবই সহজ হয়ে যাচ্ছে। জাস্ট আপনার কাজ হচ্ছে একটু গোছানো ভাবে বিষয়গুলো একটু ভালো মতো দেখা। আশা করছি এগুলো যদি কেউ নিয়মিতভাবে কনসেপ্টগুলো দেখতে পারি, আমাদের জন্য বিষয়গুলো অনেক বেশি সহজ হয়ে যাবে। সো একটু প্রতিনিয়ত প্র্যাকটিস করার মধ্যে দিয়ে কিন্তু আমরা এটার খুব একটা ভালো ফিডব্যাক, ভালো একটা ইমপ্রুভমেন্ট এটার উপর আমরা কি করতে পারবো? গঠন করতে পারবো।
আশা করি এই বিষয়টা আমাদের ক্লিয়ার। এখন ইউট্রান আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, ইউট্রানগুলো আমি জাস্ট আনসারগুলো বলে যাব, খুব দ্রুত প্রশ্নগুলো সলভ করে যাব। বলা হচ্ছে নিচের কোনটি ইম্পারেটিভ সেন্টেন্স, নিচের কোনটি ইম্পারেটিভ সেন্টেন্স, যদি ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা সেটা হচ্ছে গো হোম, এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। বলা হচ্ছে নিচের কোনটি ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা ভার্ব দিয়ে শুরু আছে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, এরপর বলা হচ্ছে এটা নেগেটিভ করেন, তাহলে নেগেটিভ করার সময় হি টাইট হিট বেস্ট, হি টাইট হিট বেস্ট, এক্ষেত্রে এখানে সে কি আছে, ভার্বের সাথে ইডি আছে, ফার্স্ট টেন্সে আছে, তাহলে ফার্স্ট টেন্সে থাকার কারণে আমরা ডিড নিয়ে আসবো, ডিটের পরে হি টাইড হিজ বেস্ট, সে তার সেরাটা দেওয়ার জন্য ট্রাই করছিল। হি লেফট নো স্টোন আনট্রান, সে এটা না শেষ করা পর্যন্ত সে যাচ্ছিল না, এটা একটু স্টার দিয়ে রাখেন। এই কনসেপ্টটা একটু আমি আলাদাভাবে কনসেপ্টটা দেখাবো, এটা ডিফারেন্ট একটা কনসেপ্ট। হোয়াট এ এক্সিলেন্ট আইডিয়া, কি দারুণ একটা আইডিয়া, তাহলে এখানে আমাকে অ্যাসাইটিভে কনভার্ট করতে হবে, কিসে কনভার্ট করতে হবে, অ্যাসাইটিভ। তাহলে আমরা বলতে পারি এখানে হোয়াট এ এক্সিলেন্ট আইডিয়ার পরে এখানে একটা ইট ইজ ছিল, কি ছিল একটা, ইট ইজ এ ভেরি এক্সিলেন্ট আইডিয়া, ইট ইজ এ ভেরি এক্সিলেন্ট আইডিয়া। অনেক সময় যদি কনভার্ট করি সেক্ষেত্রে ভেরি অথবা গ্রেট হবে, ব্যক্তির আগে গ্রেট হয়, বস্তুর আগে বা কোন একটা বিষয়ের আগে সেখানে আমরা ভেরি ইউজ করতে পারি। হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, ইট ইজ অ্যান, এটা কোন ধরনের সেন্টেন্স, এক কথায় ইজিলি পারবো, যেহেতু প্রশ্নবোধক সাইন আছে সেজন্য আমরা এটাকে বলবো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোন সেন্টেন্স বলতে পারি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর এভরি পরে 8 মিনিটস, তাহলে এটা কি বলতেছে, একটা নেগেটিভ ফর্মে কনভার্ট করতে, তাহলে এভরি পরে থাকলে সেখানে আমরা নো বরি দিয়ে কাজটা ছেড়ে দিব, যদি সেন্টেন্সে এভরি বরি থাকে, যদি সেন্টেন্সে এভরি বরি থাকে, যদি সেন্টেন্সে কখনো এভরি বরি থাকে তাহলে আমরা নো বরি দিয়ে কাজটা সেরে দিব। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ইম্পারেটিভ সেন্টেন্স, নিচের কোনটি ইম্পারেটিভ সেন্টেন্সের একটা অংশ, তাহলে নিচের কোনটি ইম্পারেটিভ সেন্টেন্সের অংশের মধ্যে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যেটা ভারত দিয়ে শুরু আছে, যেটা ভারত দিয়ে শুরু আছে সেটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর এখানে কোনোটা কিন্তু ভারত দিয়ে শুরু নেই। বলছে কাম উইথ মি, আমার সাথে আসলে, কাম উইথ মি একটা হচ্ছে ভারত দিয়ে শুরু, ভারত দিয়ে শুরু হওয়ার কারণে এটাকে আমি একটা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। এরপর হচ্ছে 9 to 2, ম্যান ইজ মরাল, মানুষ হচ্ছে মরণশীল, তাহলে ম্যান ইজ নট ইমোরাল, মানুষ কি না, নো ম্যান ইজ ইমোরাল, নো ম্যান ইজ ইমোরাল, নেগেটিভ করতে বলছে, নেগেটিভ বিপরীত অর্থ নিয়ে আসতে হবে, মরাল, ম্যান ইজ ইমোরাল হবে না, নো ম্যান ইজ ইমোরাল, কোনো মানুষই অমরণশীল না, তার মানে সবাই মরণশীল। তাহলে আমরা এটা দুই ভাবে কাজ করতে পারবো, ম্যান ইজ নট ইমোরাল অথবা নো ম্যান ইজ ইমোরাল, এই দুইটা ভাবে একটু দেখবেন, অনেক সময় এই কনসেপ্টটা ভুল করে ফেলতে পারেন। এবার হোয়াট কাইন্ডস অফ সেন্টেন্স ইজ ওয়ান, সেটা হচ্ছে হাউ দিয়ে শুরু আছে, সেটা প্রশ্নবোধক সাইন আছে, প্রশ্নবোধক সাইন থাকলে সেটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপর দিস ইজ এ, তাহলে এটা কোন ধরনের সেন্টেন্স বলছে, প্রশ্নবোধক সাইন আছে, প্রশ্নবোধক সাইন আসলে আমরা 100% ধরে নিতে পারবো এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। এরপর হচ্ছে নেভার টেল আই, কখনো মিথ্যা কথা বলো না, নেভার টেল আই, কখনো মিথ্যা কথা বলো না, কি আছে এখানে, নেভার টেল আই, যেহেতু নেভার দিয়ে শুরু আছে, কখন যদি নেভার দিয়ে শুরু হয় তাহলে মনে রাখবে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্সের একটা অংশ, কোন ধরনের সেন্টেন্সের একটা অংশ, এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্সের একটা অংশ, কোন ধরনের সেন্টেন্স, এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্সের একটা অংশের মধ্যে পড়ে। দ্য সেন্টেন্স হোয়াট এ ডিলিশিয়াস মিল, খুবই দারুণ একটা মিলকে বোঝাচ্ছে, তাহলে এখানে প্রশ্নবোধক সাইন আছে, কখন যদি প্রশ্নবোধক সাইন থাকে তো এটাকে আমরা বলতে পারবো এটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, কোন ধরনের সেন্টেন্সের মধ্যে হবে, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের একটা অংশ। এরপর বলছে এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করো, নাথিং আছে, তাহলে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে বলছে নাথিং থাকলে সেটাকে অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসবো, এনিথিং করে দেবো, ঠিক আছে। এখানে আনসার, এখানে বলছে ইন্টারোগেটিভ হোয়াট ইজ ফ্রেন্ডশিপ বাট হিজ নেম, এটা আনসার হবে না, এখানে আনসার হবে এটা, ইজ ফ্রেন্ড নাথিং বাট এ নেম, এটা হচ্ছে একটা নাম ছাড়া কোনো ফ্রেন্ড না, এটা একটু, এটা মনে হয় তো আনসারটা ভুল আছে। তারপর হোয়াট এ ফুল হি ইজ, কত বোকা, তাহলে হি ইজ হি ইজ হি ইজ গ্রেটফুল, সে হচ্ছে বড় বোকা, যেহেতু মানুষের একটা কনসেপ্টকে বোঝানো হচ্ছে তাহলে আমরা এখানে গ্যাট নিয়ে আসলাম, কি নিয়ে আসলাম আমরা, গ্যাট শব্দ রেখে নিয়ে আসলাম। এরপর কি আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা আমাদের ভার্ব দিয়ে শুরু হবে সেটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে হবে, অথবা নেভার থাকতে পারে। ওকে, নেভার টেল আই, কখনো মিথ্যা কথা বলো না, কোনটি ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা ভারত দিয়ে শুরু আছে সেটা আমাদের একটা ইম্পারেটিভ সেন্টেন্স। বলা হচ্ছে লং লাইফ, যদি সেন্টেন্সে কখনো লং থাকে অথবা সেন্টেন্সে কখনো যদি মে থাকে তখন সেই সেন্টেন্সটাকে আমরা একটা অবজেক্টিভ সেন্টেন্স বলবো, কোন ধরনের সেন্টেন্স বলবো, একটা অবজেক্টিভ সেন্টেন্স নামে আমরা সংজ্ঞায়িত করতে পারি। এরপর হাউ চার্মিং দ্য সাইট ইট ইজ, ইট ইজ এখানে একটা প্রশ্নবোধক সাইন আছে, যেহেতু একটা প্রশ্নবোধক সাইন, সরি, এখানে যদি একটা এক্সক্লেমেটরি সাইন আছে, এক্সক্লেমেটরি সাইন থাকা মানে সেটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, কোন ধরনের সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওল ম্যান মাস্ট ডাই, সমস্ত মানুষগুলো মারা যাবে, তাহলে নান বাট ওল ম্যানস ডাই, তাহলে ওল থাকলে আমরা নান দিয়ে কাজটা সারতে পারি। এরপর বি জাস্ট এন্ড বি ফিয়ার, তাহলে এখানে বি দিয়ে শুরু আছে, যেহেতু বি দিয়ে শুরু আছে তাহলে আমরা মনে রাখবো এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। হুইচ ফলোইং সেন্টেন্স ইজ ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা ভারত দিয়ে শুরু আছে সেটা আমাদের একটা ইম্পারেটিভ সেন্টেন্স। সেটাতে এখানে একটা প্রশ্নবোধক সাইন আছে, বলছে ডিড হি সি এনিওয়ান, তাহলে এনিওয়ান থাকলে আমরা নো ওয়ান দিয়ে কাজটা সেরে নেবো আর কি, তাহলে নো ওয়ান কোথায় আছে, সেটা হচ্ছে নো ওয়ান এই জায়গায় আছে, সেটাই আনসার। অনলি দ্য মুন, তাহলে অনলি দ্য মুনকে বোঝাচ্ছে, মনের একটা বস্তু, তাহলে বস্তুর জন্য আমরা নাথিং বাট নিয়ে আসবো, যেখানে নাথিং বাট আছে সেটাই সঠিক আনসার। হুইচ ফলোইং সেন্টেন্স ইজ ইম্পারেটিভ মোড, নিচের কোনটি ইম্পারেটিভ মোড আছে, যেটা ভারত দিয়ে শুরু আছে সেটা আমাদের একটা ইম্পারেটিভ মোড।
এরপর 110 গো দেয়ার অ্যাট ওয়ান্স, সেখানে তুমি যাও। তাহলে গো দিয়ে শুরু আছে, তাহলে যদি কখনো গো দিয়ে শুরু হয় সেই সেন্টেন্সটাকে আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো, কোনো সেন্টেন্স বলবো একটা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স আইডেন্টিফাই করো। তাহলে আইডেন্টিফাই করার জন্য আমরা বলতে পারি স্ট্যান্ড আপ। কি বলতে পারি আমরা? স্ট্যান্ড আপ বলতে পারি। এরপর হি ইজ এ গ্রেট স্কলার, সে হচ্ছে বড় একজন স্কলার যুক্ত মানুষ। তাহলে ইজটাকে আগে নিয়ে আসেন, ইজটাকে আগে নিয়ে আসার পর বাকি কাজটা করে দিলে হবে, একটা নট লাগিয়ে দিলে হবে। তাহলে ইজ হি নট এ গ্রেট স্কলার, নটটা কিন্তু আগে হবে না, নটটা সাবজেক্টের পরে হবে, এটা একটু মনে রাখবেন। অনেক সময় কিন্তু এটা ভুল করে ফেলতে পারি, নটটা আগে দিতে পারি, নটটা আগে দিব না, নটটা সবসময় সাবজেক্টের পরে থাকবে। এরপর হচ্ছে 113 হি হ্যাজ এ কাপ অফ টি এভরিডে। তো এটাকে বলা হচ্ছে একটা ইন্টারোগেটিভে কনভার্ট করতে। কিসে কনভার্ট করবে? এটা একটা ইন্টারোগেটিভে কনভার্ট করতে বলছে। আবার বলছে এটা একটা আমাদের ইন্টারোগেটিভে কনভার্ট করতে বলতেছে। তো এই সামনে হ্যাজটাকে প্রথমে নিয়ে আসবো, বাকি কাজটা করে দেবো। হ্যাজটাকে প্রথমে নিয়ে, এখানে একটা হ্যাজ আছে, তাহলে হ্যাজটাকে চাইলে আমরা প্রথমে নিয়ে আসতে পারবো। এখানে হ্যাজের পরে হ্যাজটাকে চাইলে আমরা প্রথমে নিয়ে এসে কাজ করতে পারবো, কিন্তু এটা না করে ওরা যেটা কাজ করছে, হ্যাজটা হচ্ছে এখানে একটা জাস্ট একটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করেছে। এই কিন্তু অক্সিলারি ভার্ব না, এখানে হ্যাজটা হচ্ছে একটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হওয়ার কারণে আমরা এখানে দেবো ডাজ নট হি হ্যাভ এ কাপ অফ টি এভরিডে। এরপর হচ্ছে আমরা জাস্ট 115 পর্যন্ত আজকে দেখো, বাকিগুলো আপনারা করে নেবেন। এরপর হ্যাট আছে, হ্যাটটা হচ্ছে এখানে একটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, শুধু ডিড নট দিয়ে কাজ করলাম। এরপর বাকিগুলো আপনারা পারবেন কনসেপ্টটা। তো এখানে আর বেশি কোয়েশন নেই, যেহেতু আমাদের ভিডিওতে অনেক লম্বা একটা ভিডিও হয়েছে, আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা এখানে যে বেশি কোয়েশন নেই, এখানে মাত্র আর আর সব মিলে হচ্ছে 30টা মতো কোয়েশন আছে। সো এগুলো আপনারা প্র্যাকটিস করে নেবেন। তারপর যদি কোনো ধরনের প্রবলেম হয় আমাকে একটু কমেন্ট বক্সে জানাতে পারেন। সো আজকের ক্লাসটা কেমন লেগেছে জানাবেন। আর একটু জাস্ট আমাদের কনসেপ্টগুলো আমি ট্রাই করছি, আপনারা যারা মাস্টার বই প্রিপারেশন নিচ্ছেন, আমরা মাস্টার বইয়ের ফুল সিরিজগুলো ধারাবাহিকভাবে সেটা ক্লাসগুলো আয়োজন করার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ। আমরা এরপরে হচ্ছে আমরা ফুল মাস্টার বইয়ের কনসেপ্টগুলো হচ্ছে ধারাবাহিকভাবে ক্লাসগুলো শুট করবো। থ্যাংক ইউ, বাই বাই।